বইয়ের পাতার ভাঁজে ভাঁজে স্বপ্ন সীমাহীন, বই আমাদের স্বপ্ন দেখায় নিত্য প্রতিদিন। বই আমাদের স্বপ্ন দেখায়, বই আমাদের গল্প শোনায়। সেই বই নিয়েই মেলা অমর একুশে বইমেলা। বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি, প্রকাশকদের সঙ্গে কথা বলি, পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজও এর ব্যতিক্রম হবে না। আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ। চলো তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোঘর প্রকাশনা। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দেব 5টি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিলাম যে বইটি, এটি একটি সংকলন বই, শ্রেষ্ঠ কিশোর গল্প। শ্রেষ্ঠ কিশোর গল্প বইটির রচয়িতার নাম বুলবুল চৌধুরী। কিশোর গল্প একটা, দুইটা বা 10টা একসঙ্গে থাকে, কিন্তু যখন শ্রেষ্ঠ কিশোর গল্প বলা হয় তখন অনেকগুলো গল্পের সংকলন বা সমগ্র। তোমরা যারা কিশোর গল্প পছন্দ করো তাদের জন্য এই বইটি। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম কিশোর মুসা রবিন তুষার দানব রহস্য। কিশোর মুসা রবিন তুষার দানব রহস্য। বইটির রচয়িতার নাম রকিব হাসান। রকিব হাসানের বইয়ের সঙ্গে তোমরা পরিচিত, তার নামের সঙ্গে পরিচিত, তার এই চরিত্রগুলোর সঙ্গে তোমরা পরিচিত, তাই বইটি তোমরা সংগ্রহ করতে পারো যদি তোমাদের সংগ্রহে না থেকে থাকে। এবার হাতে নিলাম যে বইটি, এটি একটি অনুবাদ বই। বইটির নাম দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি। দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি। বইটির অনুবাদকের নাম এম.এন. আমিন। অনুবাদ যাদের পছন্দ, বিদেশি সাহিত্য সম্পর্কে যারা জানতে চান তাদের জন্য এই বইটি। এবার হাতে নিলাম যে বইটি, বইটির নাম একটি নীল প্রজাপতি। একটি নীল প্রজাপতি। এই বইটির রচয়িতার নাম আহমেদ তন্ময়। বেশ বড় বই, নীল প্রজাপতি, আর প্রচ্ছদটাও দৃষ্টিনন্দন, আপনারা সংগ্রহ করতে পারেন। সবশেষে হাতে নিলাম যে বইটি, এই বইটি সম্পর্কে আমরা শুনি যে এই প্রতিষ্ঠান অর্থাৎ আলোঘর প্রতিষ্ঠানে নাকি সবচেয়ে যে বইগুলো জনপ্রিয়, পাঠক সারা বছর ধরে কেনেন, তার মধ্যে একটি প্রতিদিনের বিজ্ঞান। মাথায় যত প্রশ্ন ঘোরে প্রতিদিনের বিজ্ঞান। আর বইটির ভূমিকা লিখেছেন আসাদ মিরন। বিজ্ঞানের বই যাদের পছন্দ তাদের জন্য এই বইটি। আর যারা ইতিমধ্যে সংগ্রহ করেছো বা সংগ্রহ করেছেন, তারা তো সংগ্রহ করেছেন, তবে এই বইয়ের নানা রকম বিষয় আশয় এর উপর আপনাদের যে আগ্রহ, সেটা আসলে মুগ্ধ হবার মতো। দর্শক, 5টি বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। আর আজকের আলোঘর প্রকাশনার এই যে বই পরিচিতি পর্ব, সেটা শেষ হলো। অন্যান্য আয়োজন আছে, চলুন সেগুলো দেখি। আর বইগুলো পাবেন আলোঘরের 508, 509, 510 নাম্বার স্টলে। দর্শক, আমার পাঠকের সঙ্গে কথা বলবো, খুদে পাঠক, জানবো তাদের পছন্দের কথা। কি নাম তোমার? আরাধ্যা। কোন ক্লাসে পড়ো? কেজি। তোমার নাম কি? আস্থা। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4। এই যে তোমরা বইমেলায় এসেছো, তোমাদের সঙ্গে কে এসেছেন? আমার বাবা এবং মা এসেছেন। তারা নাকি? জি। একটু আপনারাও আসবেন, সামনে আসবেন, ওদের সঙ্গে কথা বলে আপনাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, এই যে বইমেলায় এসেছো, বই কি কিনেছো নাকি কিনবে? কিনবো। কিনবে। তোমার কি ধরনের বই পছন্দ? আমার ভূতের গল্প, তারপর ঠাকুমার ঝুলি, এরকম টাইপের গল্পগুলো বেশি পছন্দ। আর তোমার কি ধরনের বই পছন্দ? ভূতের গল্প পছন্দ? ভূতের গল্প আর ঠাকুমার ঝুলি গল্প। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলি। আপনার নাম কি? আমার নাম খন্দকার আল মামুন, আমি একজন ব্যাংকার। ব্যাংকার। তার মানে হচ্ছে ছুটির দিনগুলো ছাড়া কোথাও বের হওয়ার সুযোগ থাকে না, কিন্তু বই পড়ার সুযোগ থাকে কি? হ্যাঁ, সুযোগ থাকে, অবসর টাইমে বই পড়ি আর কি, রাতে বই পড়ি বা অফিস থেকে আসার পর চেষ্টা করি পড়ার। আপনার সঙ্গে একটু কথা বলে শেষ করি। আপনার নাম কি? নাসরিন নাহার বিনা। বইমেলায় এসেছেন তাদের সবাইকে নিয়ে, আপনি কি করেন? আমি হোম মেকার। তার মানে এই 3জন মানুষকে দেখে রাখেন, কিন্তু তারা বইয়ের কাছে থাকে কিনা, বই পড়ে কিনা সেটা খেয়াল করেন তো? হ্যাঁ, পড়ে আমার বাচ্চারা, গল্পের বই পড়ে বাসায় অবসর টাইমে। বাচ্চার বাবা? সে পড়ে, কিন্তু বাচ্চার মা? আমি যখন সময় পাই তখন পড়ি মাঝে মধ্যে।
হাতে যে বইটি আছে বইটির নাম ট্রেন টু ঢাকা। বইটির রচয়িতার নাম আসিফ এন্তাজ রবি, তিনি আমার পাশে আছেন। রবি ভাই কেমন আছেন? আমি ইকবাল অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ট্রেন টু ঢাকা এই বইটার সম্পর্কে এখনো কিছু বলা হয়নি, একটু বলবেন। এই বইটা হচ্ছে আমাদের যে জুলাই আগস্টে যে অভ্যুত্থানটা হইল, ওই অভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা, এবং এটা হচ্ছে আমার কিছু ছোট ভাই এখানে যারা আন্দোলন করছে। আমার এটা লেখার কোনো প্ল্যান ছিল না, কারণ মানে জুলাইয়ের গল্প বলার মানে হইতেছে মায়ের কাছে মামাবাড়ির গল্প বলা। সবাই এই ঘটনার মধ্যে এই 6 মাস আগে গেছে, তো ওদের গল্পটা শুনে আমি এত বেশি আকৃষ্ট হয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এই গল্পটা হয়তো এখন কেউ পড়বে না, তারপরেও আমি যেহেতু লিখতে পারি বাংলায়, আর কোনো কাজ পারি না, আমি লিখে রাখি, এটা যেন থেকে যায়। আমি লিখছি, নিজে কাঁদছি, নিজে মাঝে মাঝে হো করে হাঁটছি। এই সার্কাসের বাংলাদেশ, এই কৌতুকের বাংলাদেশ, এবং এই অবস্মরণীয় কষ্টের বাংলাদেশ। যতটুকু প্রকাশ করা যায় আপনার লেখার যদি পরিকল্পনাটা প্রকাশ করেন যে পরবর্তীতে পাঠকরা কি পেতে পারে আপনার কাছ থেকে। আমি রবীন্দ্রনাথের ওপর একটা বিরাট গল্প লিখতেছি। ওই গল্পের নায়ক রবীন্দ্রনাথ, এবং এই গল্পে যা যা ঘটছে ওইসব কাহিনী রবীন্দ্রনাথই বলে গেছে, কিন্তু এটা হয়তো উনার সাহিত্য তো বিশাল, নানানভাবে বলে গেছে। তা আমি উনার একদম ছোটোবেলা থেকে শুরু করে ওনার মৃত্যু অবধি, 1 খণ্ডে বইটা হবে না, 3 খণ্ডে। আমি এখন প্রথম খণ্ডে আছি। এটা আশা করি আরও বছর 2 লাগবে, কারণ আমাকে 1 পাতা লিখতে গিয়ে 100 পাতা পড়তে হচ্ছে। প্রথম খণ্ডের নামও ঠিক করে ফেলছি, বীরপুরুষ, যেটা হয় না সাধারণত। আমি বইয়ের নাম ঠিক করতে পারি না, ঠিক করে ফেলছি। অনেকখানি লেখা হয়ে গেছে, বাট আরও 2 বছর লাগবে, কারণ আমাকে এটা খুব সতর্কতার সাথে লিখতে হচ্ছে। পাঠকদের শুনিয়ে রাখি, আপনারা যারা ফান ম্যাগাজিনের যুগটা পেয়েছিলেন, সেখানে বিচ্ছুর সঙ্গে পরিচিত ছিলেন, যুগান্তর থেকে প্রকাশিত বিচ্ছু। সেই বিচ্ছুর সম্পাদক ছিলেন আসিফ এন্তাজ রবি। সেখানে আপনারা তাকে পেয়েছিলেন লেখক হিসেবে, সম্পাদক হিসেবে। আর এখন এই যে বইমেলায় বইয়ের লেখক হিসেবে আপনারা তার বই গ্রহণ করেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। তিনি বইয়ের কাছে থাকেন না, কিন্তু কোনো না কোনোভাবে থেকে যান। এই বছর সশরীরে আমরা পেয়েছি। আচ্ছা ভাইয়া, আমরা প্রতি বছর অন্তত বইয়ের সময়টায়, কারণ অনেক লেখকই কিন্তু বইমেলায় আমরা পাই, এমন পাওয়ার সম্ভাবনা আছে কিনা, মানে ট্রেনের বা প্লেনের টিকিট প্রতি বছর একটু সস্তায় দেবে, এরকম সম্ভাবনা আছে কিনা? দোয়া করেন, আপনারা দোয়া করেন। তুমি খুব ভালো করে জানো ইকবাল, আমি খুব আলসা। আমি যদি লিখি সামনের বছর, আমি আবার আসবো। দর্শক, ট্রেন টু ঢাকা আসিফ এন্তাজ রবির লেখা এই বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। আপনারা সংগ্রহ করবেন অবশ্যই, লেখকের অটোগ্রাফ সহ, কিন্তু লেখক বাংলাদেশে আছেন। দর্শক, আমার হাতে 2টি বই আছে। একটি বইয়ের নাম বেলা শেষে, অন্যটির নাম জীবন ও জীবনবোধ। বই দুটি রচয়িতার নাম কাজী লিলি। তার সঙ্গে কথা বলব। বেলা শেষে কবিতার বই আমরা শুনেছি, কিন্তু কি ধরনের কবিতা আছে এখানে? এটাতে বিভিন্ন ধরনের কবিতা আছে, যেমন প্রেম, বিরহ, মাতৃভূমি, দেশপ্রেম, এগুলি। জীবন ও জীবনবোধ প্রবন্ধের বই। প্রবন্ধের বিষয়টা কি কি? প্রবন্ধের বিষয় হচ্ছে জীবন ও জীবনবোধ, তারপর মানুষ ও মনুষ্যত্ব, তারপরে মানুষ ও মনুষ্যত্ব, বিভিন্ন আমরা জীবন পথে বিভিন্নভাবে হুঁচট খাই, রক্তাক্ত হই, আমাদের যে ক্ষত বিক্ষত হই, এই বিভিন্ন প্রকাশ থেকে, বিভিন্ন অনুধাবন থেকে আমি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন প্রবন্ধ গ্রন্থ রচনা করেছি। তারপরে আছে যোগ্যতা, তারপরে শহরের প্রকৃতি, গ্রামের প্রকৃতি, শহরের জীবন, গ্রামের জীবন, তারপরে বিবেক ও বিবেচনা, এগুলি বিভিন্ন নিয়ে দিই। এমনিতে আপনি কি করেন? এমনিতে আমি শিক্ষকতা করি, স্কুলে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পাশে আপনার সন্তান, একটু শুনি ওর কি নাম। তোমার নাম কি? ফাউজিয়া ফারিহা। তুমি কি আম্মুর বই পড়ো? মাঝে মাঝে। যখন লেখে বই তুমি দেখো কিভাবে লেখে? হ্যাঁ। আর এমনিতে তোমার কি পছন্দ, ভূতের বই নাকি অন্য বই? গল্পের বই। গল্পের বই। আচ্ছা, আপনাকে দিয়ে শেষ করি কথা। এই যে বইগুলো, এই বইগুলো আপনি শিক্ষকতার পাশাপাশি লিখে থাকেন, কিন্তু আপনার যে কাজের পরিবেশ, ছাত্র, শিক্ষক, অভিভাবক, এই পরিবেশটা কি কোনোভাবে আপনার লেখার উপর প্রভাব ফেলে? হ্যাঁ, ফেলে, অবশ্যই ফেলে। সেটা কি লেখার জন্য ভালো না? শেখার জন্য অনেক ভালো। ওইখান থেকে আমি বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করি। ওই অভিজ্ঞতা, যে প্রতিকূল অবস্থা,
আমাদের যে প্রতিকূল অবস্থায় বিভিন্নভাবে যে সমস্যার সম্মুখীন হই, ওই থেকেই জীবনে মনে এক ধরনের ভূত সৃষ্টি হয়। দুঃখের ভূত হতে পারে, সুখের ভূত হতে পারে, এই ভূত থেকেই আসলে লেখার জন্ম। ধন্যবাদ আপনাকে। দর্শক, বেলা শেষে কাজী লিলির লেখা এই বইটি প্রকাশ করেছে হরিতপত্র, জীবন ও জীবনবোধ প্রবন্ধ গ্রন্থ। এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান তৃণলতা। আপনারা বই দুটি সংগ্রহ করতে পারেন। দর্শক, আমার হাতে একটি বই আছে, বইটির নাম কাব্যাঞ্জলি। বইটির রচয়িতার নাম সাবেকুন নাহার। তার সঙ্গে কথা বলবো। কাব্যাঞ্জলি কি কবিতার বই? জি, কবিতার বই, কাব্যগ্রন্থ। কি ধরনের কবিতা আছে এখানে? এটা বিভিন্ন আঙ্গিকে লেখা। এখানে সমাজের বিভিন্ন দিক, ধরেন আমাদের যে চারদিকের যে বিভিন্ন নদীর যে অবস্থা এখন আছে, নদী বিলীন হয়ে যাচ্ছে, সেই নদীর সুখ দুঃখ নিয়ে লেখা। তারপরে ধরেন সমাজের বিভিন্ন কুসংস্কার নিয়ে লেখা। তারপর আপনার ওই যে প্রেমের কবিতাও আছে এখানে কিছু। আপনার কততম বই? বিভিন্ন আঙ্গিকে লেখা আর কি বইটা আমার। আপনার কততম বই কাব্যাঞ্জলি? আমার তৃতীয়তম বই, তৃতীয় প্রকাশ পাইছে আর কি। দুইটা গল্প গ্রন্থ প্রকাশ পেয়েছে, এই একটা কাব্যগ্রন্থ প্রকাশ পেল আর কি। গল্প গ্রন্থ যখন প্রকাশ হয়, পাঠকরা এক ধরনের সাড়া দেন, কবিতার জন্য আরেক ধরনের সাড়া দেন। কোনটার কেমন সাড়া? মানে কবিতার জন্য তেমন একটা সাড়া দেখা যায় না, তবে গল্প গ্রন্থে পাঠকের সাড়া ভালোই পাওয়া যায়। আমার প্রথম গল্প গ্রন্থের নাম ছিল অস্ত্রধরা ফাল্গুন। এই বইটা বেশ ভালো বিক্রি হয়েছিল। এটা 1999 সালে প্রকাশ পায় এবং এটা খুব ভালো মার্কেট পেয়েছিল। তারপর আমি অনেক দিন লেখালেখি করি না, তারপর আবার 1909 সালে একটা বই বের করছি, ওটার নাম হলো অমানিসা পেরিয়ে তুমি। ওটাও মোটামুটি বিক্রি হয়েছে, আর এটা তো মাত্র বের করলাম। এটা এখনও তেমন একটা সাড়া পাইনি, হয়তো পাবো আশা করছি। অনেক ধন্যবাদ। দর্শক, কাব্যাঞ্জলি সাবিকুন নাহারের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান লোকমান প্রকাশনী। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি, নতুন বইয়ের সঙ্গে আছি, আর আছি আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। আমরা মেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে। আরও কিছু আয়োজনের কথা বলছিলাম, চলুন সেগুলো উপভোগ করে আসি। দর্শক, আমি এখন অবস্থান করছি শিশু চত্বরে, অবস্থান করছি আদিগন্ত প্রকাশনার স্টলে। কথা বলছি প্রতিষ্ঠানটির পরিচালক সুমনা রায়হানের সঙ্গে। কেমন আছেন আপনি? ভালো আছি। বইমেলা যখন আসি আমাদের একবার হলেও শিশু চত্বরে আসতে হয়, কারণ আপনারা শিশুদের জন্য সুন্দর সুন্দর বই সাজিয়ে নিয়ে বসে আছেন যে তারা আসবে। তারা আসছে তো? হ্যাঁ, অবশ্যই আসতেছে। আজকেও দেখা যাচ্ছে অনেক বাচ্চারা আসছে ওর বই বিভাগের সাথে, এসে বই দেখছে, বই নিচ্ছে। তাদের যে বইটা পছন্দ, এই টাইপের বইগুলোই আমরা বেশি করি, যাতে ওরা পছন্দ করে, বইগুলো নেয়, বইগুলো হাতায় দেখে। এই যে দায়িত্ব পালন করতে গিয়ে বড় একটা দায়িত্ব হচ্ছে কি ধরনের বই প্রকাশ করা হবে সেটা নির্বাচন করা। আপনারা নিশ্চয়ই জুন জুলাই থেকে নির্বাচনের কাজটা শুরু করে দেন। তারপরের প্রক্রিয়াটা কেমন হয়, অর্থাৎ সম্পাদনা ইত্যাদি ইত্যাদি, কিভাবে আপনারা প্রক্রিয়াটা শেষ করেন? আমরা মূলত সব লেখকের বই করি। বইগুলো আমরা প্রথম পাণ্ডুলিপি নিয়ে আমাদের একটা কমিটি আছে, যেখানে ওরা চয়েস করে কোন বইটা আমরা প্রকাশ করব। বা আমি যখন মেলায় থাকি অবশ্যই দেখি গার্ডিয়ানরা কোন বইটা পছন্দ করে বাচ্চার জন্য, ঠিক এই বইগুলোই আমরা সিলেক্ট করি। তখন অটোমেটিক বইগুলো আসে, বইগুলো আমরা কম্পিউটারে করার পর প্রুফ দেখা হয়। প্রুফ দেখার পর যখন নভেম্বর ডিসেম্বর মাস থেকে আমাদের বই ছাপার কাজ শুরু হয়ে যায়। ডিসেম্বরেই আমরা বই অনেকটা চেপে ফেলি। কিছু কিছু বই হয়তো ফেব্রুয়ারি মাসেও আসে, কিন্তু মেলার আগে আমরা সব বই নিয়ে প্রস্তুত থাকি। ভালো হোক বা মন্দ হোক, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণাটা সেটা আপনারা দুইজন মিলে নেন। অর্থাৎ এই প্রকাশনীর যিনি প্রকাশক মুশতাক রায়ান, তিনি আপনার হাজবেন্ড, আপনি তার স্ত্রী, কিন্তু বড় একটা দায়িত্বে আছেন। এই পরিকল্পনা বা এই আশার রাস্তাটা খুঁজে নেওয়া, প্রত্যাশার রাস্তাটা খুঁজে নেওয়া, দুইজন মিলে তো নিশ্চয়ই একটা পরিকল্পনা করেন। হ্যাঁ, অবশ্যই। অ্যাকচুয়ালি বই মেলা স্টল দেওয়া বা বই বেচা, এগুলো কিন্তু মূলত ব্যবসার জন্য না, এটা একটা মনের শান্তি। অ্যাকচুয়ালি
ও আমার হাজব্যান্ড যে প্রকাশক, তার ছোট থেকেই মনে প্রকাশনা লাইন একটা ইয়া ছিল, কারণ ও জন্মগতভাবেই প্রকাশনা লাইন থেকে আসছে। পরে আমরা ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে এটা, কিন্তু ওর যে বই করা, ক্রেতারা বই নিবে দেখবে, এতেই সে অনেক খুশি। তারপর বই যদি বেচা না হয় তাতেও আমার কোনো আফসোস নেই। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম আড়ি ভেঙে বাড়ি ফেরা। বইটির রচয়িতার নাম জুলফিকার শাহাদাত। তার সঙ্গে কথা বলবো। মনে হচ্ছে ছড়ার বই, তবু আপনার মুখ থেকে শুনি। আসলে এটা ছড়ার বই না, এটা কিশোর কবিতার বই। আড়ি ভেঙে বাড়ি ফেরা। দীর্ঘ 12টা বছর বইমেলায় ছিলাম না, বিভিন্ন কারণে আড়ি ছিল। এখন আবার আমি বাড়িতে ফিরছি, সেই জন্য বইটার নাম দিয়েছে আড়ি ভেঙে বাড়ি ফেরা। কিশোর কবিতা এবং ছড়া আমাদের হয়তো খুব বেশি পার্থক্য করার থাকে না, কিন্তু যিনি রচনা করেন বা যারা জড়িত এই বিষয়গুলোর সঙ্গে লেখালেখির জায়গায় কিংবা প্রকাশের জায়গায়, তারা সেই সূক্ষ্ম পার্থক্যটা খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারেন। আপনার মুখ থেকে একটু শুনবো যে কিশোর কবিতা এবং ছড়ার মধ্যে পার্থক্যটা কি আসলে। কিশোর কবিতা হচ্ছে একটা স্বপ্নময়টা। এটা কিশোর কবিতাকে আমরা এভাবেও বলতে পারি যে কৈশোরকালের যে বাচ্চাদের, সে কিশোরের যে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, আনন্দ, বাধা, প্রতিবন্ধকতা, বিভিন্ন কিছু সৃষ্টি করে তার বাবা মা, পরিবার পরিজন। কিন্তু যখন শিশুকাল থাকে তখন তার মধ্যে বাধা থাকে, তাকে আমরা স্বাধীনতা দিই, সে খেলতে যায়, সে যা ইচ্ছে তাই করে। কিন্তু যখন সে একটু কিশোরের কালে উত্তীর্ণ হয় তখন কিন্তু তার চতুর্দিকে নানা রকমের বাধার দেয়াল সৃষ্টি হয়। এই দেয়ালগুলো ভাঙার জন্য কিশোরের যে আকুতি, যে বেদনা, তার যে স্বপ্নময়তা, এসব ঘিরে যে কবিতা লেখা হয় সেটাই কিশোর কবিতা। পার্থক্য হচ্ছে যে এইখানে ছন্দ, মাত্রা বা তাল লয়ে না, এখানে হচ্ছে যে তার আবেগ, স্বপ্নময়তা এবং তার ভিতর যে আড়ালের যে দিকগুলো থাকে ভেতরে, সেটা প্রকাশের যে আকাঙ্ক্ষা, সেটাই কিশোর কবিতা। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আড়ি ভেঙে বাড়ি ফেরা জুলফিকার শাহাদাতের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান জিনিয়াস পাবলিকেশনস। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান শব্দশিল্পর স্টলে। কথা বলছি আমাদের প্রিয় মানুষ, গানের মানুষ ফাহমিদা নবীর সঙ্গে। তবে বইমেলায় তিনি লেখক। তার লেখা ফাহমিদা নবীর ডায়েরি, এই বইটি এসেছে শব্দশিল্প থেকে। আপা কেমন আছেন? এই মুহূর্তে তো অনেক ভালো আছি, ভালো লাগছে এই বই মেলায় মানুষ এবং বই, মানে কেমন জানি একটা অন্যরকম ছোটবেলা। মানুষের সামনে এইভাবে যাওয়া আপনার জন্য নতুন কিছু না। একটা কনসার্ট হলে এর চেয়ে অনেক বেশি মানুষ হয় অথবা এরকম মানুষ হয়, কিন্তু সেখানে আপনি শিল্পী, গায়িকা, এখানে আপনি লেখক। এই অনুভূতিটা কেমন? এটাই তো, এই যে বইয়ের জন্য এখানে আমি দাঁড়িয়ে আছি, সবাই বই কিনছে, পড়ছে, এটা আমার একটা অন্যরকম, একদমই অন্যরকম একটা অনুভূতি। খুবই ভালো লাগছে। একটা পাণ্ডুলিপি যখন তৈরি হয় তখন আপনার আশপাশে যে মানুষ, সামিনা আপা আছে কিংবা আপনার যে সঙ্গীতের মানুষগুলো, যারা একটা গীতি কবিতা দেখে মন্তব্য করতেন বা কতটা ভালো করা যায় সেই পরামর্শ দিতেন, তারা আপনার পাণ্ডুলিপি নিশ্চয়ই পড়েছেন। তারা কি বলেছেন? সবাই পড়ে এবং আমাকে সবাই লিখে যে আপা এটা আসলে আমাদেরই কথা, আপনি আজকে একটা খুব সত্য কথা লিখেছেন, এই জিনিসগুলো বলে। এবং সবচেয়ে যেটা আমার সার্থক মনে হচ্ছে লেখা, কারণ আমার মা তো ডায়েরি লিখতেন, আমার বাবাও কিন্তু গানের পাশাপাশি অনেক গল্প লিখতেন। তো সেই জায়গাটা থেকে আমার মা যখন খুব খুশি হলো, বলল যে এটা তো সবে শুরু হলো, তোমাকে আরও লিখতে হবে, আরও সুন্দর করে নিজেকে শুধরে আরও লিখতে হবে। এটা আমার অনেক বড় প্রাপ্তি। দর্শক, আমরা বইমেলায় আছি, পাঠকদের ভিড়ে আছি, পাঠকের সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ এনামুল হক। কি করেন আপনি? আমি বিজনেস করি, রিয়েল এস্টেট বিজনেস। বিজনেস করে বইমেলায় আসা, বইটা নিয়ে আসা, অনেক কষ্ট করে সময় বের করতে হয়, তাই না? হ্যাঁ, অনেক কষ্ট করে সময় বের করতে হয়। তবে আজকে ছুটির দিন ছিল, তা আমার মেয়েদের 3 মেয়েকে নিয়ে বের হয়েছি, আজকে এই বই মেলাতে আসছে আর কি। আপনার মেয়েদের সঙ্গে কথা বলবো, একটু কথা বলি। আচ্ছা, ওকে দিয়ে শুরু করি। ছোট মানুষ, কি নাম তোমার? আফিনা কি বানা?
উনি তোমার কি হন? আমার বাবা হন। আচ্ছা, তারা কি হন তোমার? উনি আমার বোন হন, বড় বোন। ওই আমার খালামুনি। আর উনি? আমার আপু হন। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলি। কি নাম? সুবাইতা বোরহান নাহি। কি করেন আপনি? কোন ক্লাসে পড়েন? আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। এই যে বইমেলা আসা, দলে বলে বইমেলা চলে আসা, বই কেনা হয়েছে নাকি কেনা হবে? কি হয়েছে? কি ধরনের বই পছন্দ? আমি হচ্ছে ফিকশনাল বইগুলো বেশি পছন্দ করি অথবা ইংলিশ নোভেলসগুলো বেশি পছন্দ করি। পাশের মানুষের সঙ্গে কথা বলি। নাম কি? আমার নাম জানাতুল আফরিন ডরিন। পড়াশোনা তো অবশ্যই করা হয়, মানে স্টুডেন্ট এটা নিশ্চিত হচ্ছে আর কি। কোথায় পড়াশোনা? আমি এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট। আমার কলেজ ছিল শহীদ আনোয়ার। এই যে কঠিন সময় ছাত্র জীবনের, পড়ার প্রচুর চাপ, এর মধ্যে বই পড়া বলতে যে পাঠ্য বইয়ের বাইরে বই পড়া, কতটা পড়া হয়? বই পড়া ছোটোবেলা থেকে অনেক ভাল লাগে, তো পড়াশোনা মাঝে মাঝে পড়ি আর কি। কি বলে, স্কুল কলেজের বইয়ের তো সবসময় পড়া হয়, তার বাইরে এগুলা পড়তে আরও ভাল লাগে। এগুলা পড়লে আর কি মাইন্ড ফ্রেশ হয়, নতুন নতুন অনেক কিছু জানা যায়। আমার রং একই রকম, কি হয়? এটা হচ্ছে আমার ভাগ্নি, আমার বোনের আর কি, আমার বোনের ননদের মেয়ে। কি নাম আপনার? সাজিদা হক ইশিকা। ইশিকা, এই যে পোশাক মিলিয়ে বইমেলায় চলে আসা, রং মিলিয়ে, এখন বই পছন্দ, যে সেখানে কি পছন্দের মিল আছে কিনা? অবশ্যই, ও তো বললো যে ওরও বই পছন্দ। অ্যান্ড অফকোর্স আমরা যে সময়টা দিয়ে যাচ্ছি, বই খুব আপন। আসলে আমরা এখন পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত থাকা হয়, বাট যতটুকু টাইম আমরা এক্সট্রা পাই নিজেদের জন্য, ওই টাইমটুকু মনে হয় যে একটু বই পড়ি, একটু লাইক আমাদের যেই সাবজেক্ট, লাইক আমি এখন মাইক্রোবায়োলজিতে পড়ছি, এই সাবজেক্টের বাইরে গিয়ে কিছু একটা পড়ি, সেটা খুবই রিফ্রেশিং। সো যে কোনো গল্পের বই আমার কাছে খুবই থেরাপিউটিক। আর এই যে বই পছন্দ সেটা জানি, যারা বইমেলায় আসে সবারই বই পছন্দ, তো বিষয়বস্তুর একটা ব্যাপার থাকে। তার যে ধরনের বই পছন্দ, আপনার সেই ধরনের বই পছন্দ নাকি আর বাইরে? না, এরকমই আসলে আমি সব ধরনের বই পড়তেই পছন্দ করি, লাইক থ্রিলার। দেন যদি লেখকের কথা বলি তাহলে আমার হুমায়ুন আহমেদ খুব পছন্দ, তার লেখা সায়েন্স ফিকশন আমার খুব পছন্দ। সো এরকম মিলিয়ে ঝিলে সব বই পড়া হয়। প্রাণবন্ত এই আয়োজন অমর 21শে বইমেলা প্রাঙ্গণে ছিলাম এতক্ষণ। আমরা ছিলাম আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে। আজকের মতো শেষ করব অনুষ্ঠান। আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি, ইকবাল খন্দকার, আর শুরু হয়ে যাবে এই আয়োজন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন। দর্শক, আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ, আর উপস্থাপকের পোশাক সৌজন্য বালুচট। আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় রাত 12:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবাইকে দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।